বাড়ানো যায়। তো সেটাই হচ্ছে, দেখো এখানে বলছে যে পাইপলাইনিং ইজ আ টেকনিক অফ ডিকম্পোজিং আ সিকুয়েন্সিয়াল টাস্ক ইনটু সাবটাস্কস। মানে পাইপলাইনিং বলছে যে আমাকে একটা সিকুয়েন্সিয়ালি যে টাস্কটাকে হয় সেটাকে কিছু ছোট ছোট টাস্কে ভাঙবো, with each subtask being executed in a special dedicated stage। হ্যাঁ, প্রত্যেকটার জন্য একটা আলাদা করে জায়গা রাখা থাকবে or segment রাখা থাকবে that operates concurrently with all other stages, মানে they are parallelly executed। then বলছে each stage performs partial processing dictated by the way the task is partitioned। মানে কিভাবে টাস্কটাকে ভাঙা হয়েছে সেই অনুযায়ী। আমরা ধরো একটা ফিস্ট করছি, if we are going for a picnic, then if we are going for a picnic, ধরো দেন আমরা চারজন রয়েছি, আমরা একটা পিকনিকে গেছি, বা তোমরা তিনজন ধরো পিকনিকে গেছো এবং you are want to make a dish of mutton curry suppose, then if ধরো নাও যদি কৃষ্ণেন্দু একা রান্নাটা করতো, then whatever the steps he had to do, he need to do all the utensils to be clean, he need to have all the purpose of, মানে যেটা তোমাদের ধরো স্টোভ ফোভ যেগুলো লাগবে সেগুলো জোগাড় করতে হবে, দেন মাংসটাকে দেন মাটনটাকে ধুতে হবে, দেন ধরো ভালো করে ক্লিন আপ করার পর ওটাকে ম্যারিনেট করা, দেন পেঁয়াজ কাটা, অল দোজ থিংস হোয়াট ইজ নিডেড সেগুলোকে করতে হবে, দেন তোমরা আলটিমেটলি প্রসেসটা পুরোপুরি দেন তোমরা সার্ভ করবে ও মাটনটা। দেন দেখো এটাকে যদি সিকুয়েন্সিয়ালি হয়, একটার পর একটা করতে হয়, দেন it will take a lot of time। if the task is divided by among yourselves, then ব্যাপারটা হচ্ছে তোমাদের মধ্যে যদি ভাগ করে দিই, যে বললাম রাজন্যা হচ্ছে মাটন ধোবে, কৃষ্ণেন্দু স্টোভটাকে জোগাড় করবে, জ্বালাবে, ধরো সংকেত পেঁয়াজ কাটবে, আর বিকি মশলা করবে, দেন all the process are concurrently, কারণ এটার সঙ্গে কারোর সাথে কোনো রিলেশন নেই এবং সবাই একটা একটা করে সব জোগাড় করছো, কাজ করছো। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে মাটনটা যখন ম্যারিনেট হচ্ছে এই জায়গাটা, এরকম কোনো সিচুয়েশন অকার করতে পারে when two person works has a collision মানে কি, ব্যাপারটা হচ্ছে ধরো দুজনেই কোনো একটা সেম জিনিসকে অ্যাক্সেস করতে চাইছো। সাপোজ ধরো এই বাসন পত্তন জোগাড় করার পর যখন মাটনটাকে রান্না করতে বসাতে হচ্ছে, ধরো তোমরা চারজনেই ফ্রি এবং তোমরা চারজনেই চাইছো খুন্তি নাড়তে, then there is a collision, মানে 4 person or 4 process executes a same item, wants to execute a same item। এই জায়গাতে তখন কি করতে হবে, I need to introduce some delay। তো এই যে ধরো সিকুয়েন্সিয়াল কাজটাকে আমি পার্টিকুলারলি সাব টাস্কে ভাগ করলাম, আলটিমেটলি এটাই হচ্ছে পাইপলাইনিং। তো দেখো বলছে যে result obtained from a stage is transferred to the next stage in the pipeline। The final result is obtained after the instruction has passed through all the stages। All stages are synchronized by a common clock। Stages are the pure combinational circuit performing arithmetic or logic operations over the data stream flowing through the pipe. The stages are separated by high-speed interface clock latches. The latches are made with master slave flip-flops and which can isolate inputs from outputs. Upon the arrival of a clock pulse, all latches transfer the data to the next stage simultaneously। Figure 5.24 shows the linear pipelining with k stages। তো দেখো এখানে একটা লিনিয়ার পাইপলাইন উইথ কে স্টেজেস দেখানো রয়েছে, যেখানে হচ্ছে তোমাদের আমি বললাম যে যে পরপর কিভাবে ছোট ছোট ভাবে সেগমেন্টে ভাঁজ করা এবং সেগমেন্টগুলো একসাথে কাজ করছে। দেন যেটা লেখা রয়েছে, ওভারল্যাপড অপারেশন অফ পাইপলাইন প্রসেসর আর প্রেজেন্টেড বাই আ 2-dimensional চার্ট কল্ড স্পেস টাইম ডায়াগ্রাম, যেটা আমাদের শিখতে হবে। এবং অ্যাজিউম দ্যাট পাইপলাইন ইউজেস 4 স্টেজেস, যেটা হচ্ছে 4টে স্টেজ। ফার্স্টে দেখো S1 শুরু করেছে, দেন S1 যখন 4টে তখন পরেরটায়, দেন তারপরেরটায়, দেন তারপরেরটা, এইভাবে যাচ্ছে। তো এই হচ্ছে মেইনলি পাইপলাইনিং এর গল্পটা, বা হাউ টু মানে কিভাবে পাইপলাইন করব। Then clock period বলছে ideally we expect the execution delay on all stages should be same, but due to the difference in hardware circuitry in different stages of pipeline, execution delay cannot be same। shorter latency মানে হচ্ছে তোমার কতটা কম লাগছে বা কতটা ওয়েট করতে হচ্ছে। shorter latency stages may finish early and long latency stages are still continuing with their specified task। Since one single clock circuitry is used to synchronization in the pipeline, we have to define the clock period uniformly so that no overwriting or no partial execution of result produced in any stage।
আশা করি এত অবধি কারোর কোনো অসুবিধা নেই, আছে কি? না স্যার। না স্যার। The logic circuitry in each stage SI has a time delay pi I বা tau I ধরে নাও, then let tau 1 be the time delay of each interface latch, and the clock period of a linear pipeline is defined by tau of I equals to k to 1 to k plus tau 1, and first এটাই ধরে নিচ্ছি একটা লাগছে, then m is the maximum stage delay. The reciprocal of the clock period frequency is f is 1 by tau বা যেটাকে 1 by t ও বলতে পারো, বেসিক্যালি টাইম লাইন বলছো, ওয়েভলেন্থ এর ব্যাপারটা অফ আ পাইপলাইন প্রসেসর। এবার এই জায়গাটা থেকে তোমাকে অ্যাকচুয়ালি পারফরম্যান্স অফ পাইপলাইন প্রসেসরটার বুঝতে হবে। যে ফর্মুলাটা তোমাদের এখানে দেয়া রয়েছে সেটা কিরকম ভাবে রয়েছে দেখো, 3 প্যারামিটারস মেজার্স টু দ্য পারফরম্যান্স অফ দ্য পাইপলাইন প্রসেসর, আর একটা স্পিড আপ, একটা এফিশিয়েন্সি, একটা হচ্ছে থ্রুপুট। ইট ইজ ডিফাইন্ড বাই যে এস কে, বেসিক্যালি kth স্টেজে বা kth সেগমেন্টে কি করে টাইমটা লাগছে, টাইম টু এক্সিকিউট in task in case stage on case stage non pipeline processor by time to execute in task in case stage pipeline processor. If you think it's a non-pipeline processor, that means it's a sequential work, then it is very easy. N number of tasks, k stages, and tau will be the maximum delay, then nkt. But if it is a pipeline processor, then tau will be the maximum time delay into k plus k is the number of stages plus n minus 1, because you consider only one the first delay as a 1, then n minus 1, and total will be the clock period, tau will be the clock period of the pipeline processor. এইটা দিয়ে আলটিমেটলি আমরা বুঝে যাবো যে কি এই দুটো যদি বার করি তাহলে আমরা বুঝবো যে কোনটা বেশি ভালো কাজ করছে। টাইম টু এক্সিকিউট n tasks in k pipeline processor, tau into k plus n minus 1 units, where k clock periods sorry, k clock periods are needed to complete the execution of the first task, and remaining tasks require n minus 1 cycles, যেটা আমরা জানি। ফার্স্ট এরটা হয়ে গেলে বাদ বাকি n minus 1 খানা পড়ে থাকে। তো টাইম টু এক্সিকিউট n tasks in k stage non pipelines are nkt, where each task require k cycles, become no new task can enter pipeline until the previous task finish, কারণ প্রত্যেকটাই k ইউনিট করে টাইম লাগবে। তাহলে it can be noted that maximum speed up is known k, and for k এটা মনে দেখো, for n highly greater than equals to greater than k, n needs to infinity basically. In other words, the maximum speed up that a linear pipeline can provide is k, where k is the number of pipeline stages, but this maximum speed is never fully achievable because of data dependencies between instruction interrupts and program branches. হ্যাঁ, এই যে যেটা একদম থিওরিটিক্যালি বলা হচ্ছে এটা কখনোই অ্যাচিভ করা পসিবল নয়, বিকজ তোমার কারণ আছে কিছু। ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি তোমার অপারেশন ওভাররাইড হতে পারে একটা, সেকেন্ডলি হচ্ছে তোমার হার্ডওয়্যার সার্কিটরি কিছুটা ডিপেন্ড করে, এবং তোমার ইন্টারাপ্ট অকার করে যেতে পারে মাইক্রোপ্রসেসর থেকে, বা ধরে নাও প্রোগ্রামিং এর একটা প্রোগ্রাম চলছে, তার আন্ডারে হয়তো একটা ফাংশনকে কল করেছে, তার আন্ডারে হয়তো আরেকটা ফাংশন আছে, তার আন্ডারে হয়তো আরেকটা ফাংশন আছে, তার আন্ডারে ধরো আরেকটা ফাংশন আছে। তো প্রত্যেকটার জন্য তখন আলাদা করে একটা সেগমেন্ট, বেসিক্যালি এটা ইট উইল বি আ লং ব্রাঞ্চিং, এন্ড লং ব্রাঞ্চিং ডিলে শর্ট ব্রাঞ্চিং এর থেকে তোমার অনেক বেশি নেয়। তো সেই কারণে এইটা কখনোই অ্যাচিভ করা ফুললি সম্ভব নয়। তাই জন্য এফিসিয়েন্সিটাকে দেখো নিচে তোমাদের ওই ফর্মুলাটা করা আছে, যেটা ইটা দিয়ে লেখা n বাই k প্লাস 1 n মাইনাস 1, ওটাকে ধরা হয় যাতে আমরা কি বলবো একটু অ্যাপ্রক্সিমেশন করে নেওয়া হয়, যেটা মিনিমাম যেটা রিয়েল টাইমে পাওয়া পসিবল সেটাকে করা হয়। ওই থ্রুপুটটা যেটা ওমেগা বা ডাব্লিউ দিয়ে ডিপেন্ড, মনে রাখবে n বাই টাউ, আর হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে n বাই k প্লাস n মাইনাস 1। ইউ মে হ্যাভ সাম শর্ট কোয়েশ্চেন ওভার দেয়ার, তোমাদের এরকম কিছু শর্ট কোয়েশ্চেন আসতে পারে, যেমন ধরো পিছনে কিছু অঙ্ক আই গেস করে দেওয়া আছে, তো ওটা একটু দেখে নিই। অনেক সময় ডাব্লিউটা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি দেয়া থাকতে পারে, সেটাকে 1 বাই টাউ করে দিতে হবে তোমাদের। হ্যাঁ বলো স্যার। বলছি এফিসিয়েন্সি কি সেটা তো জানি স্যার, থ্রুপুটটা কি? থ্রুপুট হচ্ছে তোমার যে কতগুলো টাস্ক কমপ্লিট হয়েছে ওই পার ইউনিট টাইমে পাইপলাইন আর্কিটেকচারটায়। The number of tasks can be completed by a pipeline per unit time, এইটা হচ্ছে থ্রুপুট। মানে তুমি কতগুলো টাস্ক একটা পার ইউনিট টাইমে কমপ্লিট করেছো পুরোপুরি, সেটা হচ্ছে থ্রুপুট। জেনারেলি এফিসিয়েন্সি ক্যালকুলেট করার আগে লোকে থ্রুপুট ক্যালকুলেট করে, ঠিক আছে? মানে যেমন ধরো থ্রুপুট ফর ক্যাশে মেমোরি যদি বলি, তার মানে হচ্ছে কতগুলো হিট করেছো আর কতগুলো মিস করেছো, সেটার রেশিওটা।
টোটাল কতগুলো অপারেশনের মধ্যে তুমি কতগুলো হিট করেছো সেটা হচ্ছে থ্রুপুট ফর ক্যাশে মেমোরি। সেরকম থ্রুপুট ফর পাইপলাইন আর্কিটেকচার হচ্ছে তুমি পার ইউনিট টাইমে কতগুলো টাস্ক টোটালি কমপ্লিট করেছো। ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝেছি। এবং থ্রুপুটটার জন্য তোমার আবার এফিসিয়েন্সিটা বোধহয় ক্যালকুলেট করতে লাগে, ইটা বাই টাও হয় বোধহয়। ঠিক আছে, তো পরের অঙ্কটা জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, প্রবলেম 5.1। আই গেস তোমাদের অসুবিধা হবে না। এই যেটা এত অবধি তোমরা পড়লে হচ্ছে বেসিক্যালি পাইপলাইনের প্রিন্সিপালটা। এবার তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা থাকবে হচ্ছে প্যারালাল প্রসেসিং এর উপর। সেটা আরো ইম্পর্টেন্ট, তোমাদের আরো ক্লিয়ার হবে পাইপলাইন আর প্যারালাল প্রসেসিং এর মধ্যে ব্যাপারটা কি পার্থক্য থেকে যায় সেই জায়গাগুলো। এবং এইগুলোর ওপর আমি বোধহয় আগের দিন তোমাদের নোটস পাঠিয়েছিলাম না, রাজন না তোমাদের সবাইকে পাঠিয়ে দিয়েছিল তোমাদের। এই যে হোয়াট ইজ প্যারালাল প্রসেসিং লিখবে, আমি একটা নোটস পাঠিয়েছিলাম। ওই প্যারালাল প্রসেসিং পাইপলাইন পিডিএফ 1 ওইখানটা তোমরা পড়তে পারো। প্যারালাল কম্পিউটার্স ওখানে খুব সুন্দর করে তোমাদের এক দিদি লিখে রেখেছে কোয়েশ্চেন গুলো। বাট ফ্লিন্স ক্লাসিফিকেশন অফ কম্পিউটার এগুলো আমি এখনো পড়াইনি। বেসিক্যালি ওটা ও প্যারালাল প্রসেসিংটাকে আগে লিখেছে, তারপর পাইপলাইনিংটাকে লিখেছে। তোমাদের কলেজে দেখো এগুলো আদৌ করাই কি, আমার খুব সন্দেহ লাগছে যে করাবে কিনা। আমাদেরকে আর্কিটেকচার কিছু পড়ানো শুরু করেছে গো? স্যার অনেক দিন আগে ক্লাস হয়েছিল, ভুলেও গেছি। এরে খুব মুশকিল। স্যার আর্কিটেকচার দেয়নি। কারণ ব্যাপারটা হচ্ছে তোমাদের এটা তো আলাদা করে থাকতো আগে, এবার তো একসাথে করে দিয়েছে, বুঝতেও পারছি না কি কি পড়াবে। কারণ ব্যাপারটা হচ্ছে ধরো পাইপলাইন অনেক ধরনের হয়, অ্যারিথমেটিক পাইপলাইন, ইনস্ট্রাকশন পাইপলাইন, প্রসেসর পাইপলাইন, তারপর লিনিয়ার পাইপলাইন, নন লিনিয়ার পাইপলাইন, স্ট্যাটিক পাইপলাইন, ডাইনামিক পাইপলাইন, অ্যাসিনক্রোনাস পাইপলাইন, সিনক্রোনাস পাইপলাইন, মাল্টিফাংশনাল পাইপলাইন। এইটা হচ্ছে তোমাদের আরেকটা বই পড়তে হবে তাহলে, ঠিক আছে? মানে ওই যেটা আমি তোমাদের বলছিলাম হরোইজ সাহানি, সরি হরোইজ সাহানি বলছি, কাইওয়াং চোটওয়ানি, সেগুলো করে দেওয়া আছে। মানে তোমাদের অসুবিধা কিছু হবে না। স্যার ওটা পিডিএফ আছে আপনার কাছে? তোমাদের পুরো নোট দিয়ে দিয়েছি। কারণ জোটওয়ানির পিডিএফ আমার কাছে নেই, জোটওয়ানির বইটা আছে আমার কাছে, জোটওয়ানির পিডিএফ আমার নেই। তোমাদের দেখে নিও কলেজে যদি দেয় ঠিকঠাক কোনো সময়। স্যার কলেজে সব দিয়েছে, ওই ওই বইটা দেয়নি। অনেক বই দিয়েছে কলেজ থেকে, কিন্তু ওই বইটাই নেই। আমাকে লিঙ্কটা পাঠিও, একটু দেখে নেবো আমি। যদি ওখানে আর কোনো বেটার বই থাকে তাহলে আমি বলে দেবো। আর নলে তোমরা সার্চ করে দেখতে পারো, যদি pdfdrive.net বলে একটা সাইট আছে, ওইখানে গিয়ে সার্চ করে দেখো যদি বইটা পাও। ঠিক আছে? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই pdfdrive.net বলে একটা বই আছে, ওখানে গিয়ে সার্চ করে দেখতে পারো, পেতে পারো। আচ্ছা, এবার ইনস্ট্রাকশন পাইপলাইনে ঢুকবো, ঠিক আছে? একটু ভালো করে বুঝো, ইনস্ট্রাকশন পাইপলাইনটা একটু দেখাতে হবে, তাই খুললাম। Instruction pipeline দেখো বলছে, we know that an instruction execution cycle may consist many operation like fetch instruction, decode instruction, fetch operands, execute instruction and write back. আমি আজকে তোমাদের পাইপলাইনিং এর ইনস্ট্রাকশন পাইপলাইনটা পড়াবো, আর তোমাদের পাইপলাইন হ্যাজার্ডস গুলো পড়াবো, ঠিক আছে? আমি নেক্সট ডে তোমাদের যেদিন আবার ক্লাস হবে সেদিনকে আমি অ্যারিথমেটিক পাইপলাইন আর
অ্যারিথমেটিক পাইপলাইনটা পড়িয়ে দেবো, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য, স্ট্যাটিক ওইগুলো পড়িয়ে দেবো, একটা এক্সাম্পল করে দেখিয়ে দেবো যে অ্যারিথমেটিক পাইপলাইনটা কিভাবে হয়, কাজ করে। তো সেই জায়গাগুলো আমি সেদিনকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেন আমি প্যারালাল প্রসেসিং স্টার্ট করবো, কারণ এটা একটু লম্বা টপিক। So we know that an instruction cycle may consist of many operation like fetch or decode and so on. So these operations of the instruction execution cycle can be realized through the pipelining concept. Each of these operation forms one stage of a pipeline. Each operation may require one or more clock periods to execute depending on that instruction type, the processor and memory architectures used. The overlapping of execution of operation through the pipeline provides a speed up over the normal execution. Okay. Then bolche thus the pipeline used for the instruction cycle operation is known as instruction pipeline. A typical instruction pipeline is shown in figure 5.26. The instruction fetch IF মনে রেখো এই পাঁচটা স্টেপই IF, instruction fetch, instruction decode, opcode fetch, execution and write back. ওকে, এই হচ্ছে পাঁচটা স্টেপ হয়, ঠিক আছে, পাইপলাইনে, যেটা সবচেয়ে সহজভাবে পাইপলাইনকে রিয়ালাইজ করা যায় হচ্ছে এই পাঁচটা স্টেজ দিয়ে। দেন বলছে দেখো এখানে লিখছে যে ইনস্ট্রাকশন ফেজ ইনস্ট্রাকশন অফ দ্য মেমোরি, যেমন লেখা আছে ইন দ্য ইনস্ট্রাকশন ফেজ ফেচেস ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেমোরি প্রিজিউমলি ওয়ান পার সাইকেল, এটাতে জেনারেলি একটাই লাগে ওয়ান পার সাইকেল। দেন যেটা তারপর লাগে হচ্ছে সেটা হচ্ছে দ্য ইনস্ট্রাকশন ডিকোড রিসলভ দ্য ইনস্ট্রাকশন ফাংশন লাইক অ্যাড অর সাবট্রাক্ট এটসেট্রা to be performed and identifies the operation needed. The operand phase extraction fetches the operand for values for need for execution into the processor register. The execution stage executes the instruction on stored the operand of the values, and the last write back is used to write the write the result into the register or memory. All high performance computers are now equipped with this pipeline. এবার এই যে বাদবাকি গুলো দেখতে পাচ্ছ এইগুলোতে কতগুলো করে সাইকেল লাগবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ইনস্ট্রাকশন। তুমি কি ইনস্ট্রাকশন গাচ্ছ, জেনারেলি ইনস্ট্রাকশন ডিকোডটাও হয়তো 1 ইউনিট সাইকেলে হয়ে যায় বা 1 ক্লক সাইকেলে হয়ে যায়, বাট বাদ বাকি গুলো অপকোড ফেজ কটা করতে হবে, এক্সিকিউশনে কত বড় আছে, রাইট ব্যাকটাও বলতে পারো, বাট এই দুটো পার্ট রাদার ডিকোডটাও অনেক সময় টাইম লাগে বা এক্সিকিউশনটা জেনারেলি টাইম লাগে। তোমাদের আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। Suppose ধরো we have several jobs and how to instruction pipeline are introduced. I can show you, already it is in the notes, you can access it from the notes. দেখবে পরের দিকে লেখা আছে 12-14 পাতার পর বোধহয়, তোমাদের বলে দিচ্ছি তাও, কারণ তোমাদের অ্যারিথমেটিক পাইপলাইনটা না আমি বুঝিয়ে দিলাম, প্রসেসর পাইপলাইনটাও বলতে হবে, কারণ প্রসেসর পাইপলাইনটা না বললে তো বুঝতে পারবে না, ওইগুলো আমাকে তাহলে দেখাতে হবে। এবং আমি এগুলো চাইছি তোমাদের একটা মানে এক্সাম্পল করেই দেখাতে। তোমাদের দেখবে এই নোটসে ডিজাইন অফ অ্যারিথমেটিক পাইপলাইন করে দেখা গেছে, যেটা আমি পড়েছিলাম সেরকম ভাবেই ও এক্সাম্পলটা লিখে রেখেছে, তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারবে যে দেখো হোয়াট ইজ ইনস্ট্রাকশন পাইপলাইন। তোমরা একটুখানি নোটসটা না কত 24 নম্বর পেজটায় যাও, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। একবারে বুঝিয়ে দিই যখন বলে দিচ্ছি, 7টা স্টেপ আছে ইনস্ট্রাকশন পাইপলাইন করতে গেলে। বলবো দেখো পাইপলাইন বলে আগের দিন একটা নোটস পাঠিয়েছিলাম। হ্যাঁ স্যার বলো বলো। দেখো হোয়াট ইজ ইনস্ট্রাকশন পাইপলাইন লেখা আছে, দেখো an instruction pipeline reads consecutive instruction from memory while previous instruction are being executed in other segments. These cause the instruction phase and execute phase to overlap and perform the simultaneous operation. Which types of processor are instruction pipeline? All modern generation processor uses instruction pipeline. How an instruction pipeline can be designed, দেখো সেই ডিজাইনিংটা বোঝাচ্ছে। To design an instruction pipeline, the computer need to process each instruction with the following step. First one, fetch the instruction or opcode from memory, ঠিক আছে। Second, decode the opcode or instruction, দেখো ফার্স্ট এটাই OF লেখা আছে, ইনস্ট্রাকশন ফেজটাকে অ্যাকচুয়ালি ইগনোর করে বলছে। দেন বলছে হচ্ছে ওডি অর আইডি, কেউ অপকোড ডিকোডেশন বলে আর কেউ বলে আইডি, যেটা খুশি। ক্যালকুলেট দ্য এফেক্টিভ অ্যাড্রেস, বেসিক্যালি আমাকে অ্যাড্রেসটা ক্যালকুলেট করতে হয়। Then fourth step হচ্ছে fetch the operand from memory.
যেটা হচ্ছে তোমার অপারেন্ট অফ কোড অপারেন্ট ফেচ, দেন এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন যেটাকে ex টাকে ax লেখা আছে, and স্টোর দ্য রেজাল্ট ইন প্রপার প্লেস, রাইট। তো বিফোর আই মুভ টু দ্যাট, মাথায় রাখো যদি ধরো আমার কাছে তিনটে ওয়ার্ক আসে, ওয়ার্ক 1 বা জব 1, জব 2 এন্ড জব 3, ঠিক আছে। তো ধরো জব 1 রিচ করছে 1 2 3 4 করে, আমি এগুলোকে ক্লক সাইকেল গুলো লিখে নিচ্ছি। সাপোজ ধরো আমার এই যে ইনস্ট্রাকশন ফেজটা ফার্স্টে স্টার্ট হবে, দেন এখানে হবে হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড, অফ কোড ফেচ, এক্সিকিউশন, রাইট ব্যাক, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। এবার ব্যাপারটা ভেবে দেখো জিনিসটা কি হয়, যদি সিকুয়েন্সিয়ালি হতো তাহলে হচ্ছে আমার এই 6 নম্বর সিস্টেম ধরে নিচ্ছে প্রত্যেকটারই 1 ইউনিট টাইম লাগে, এইখান থেকে আমার জব 2 টা শুরু হতো, ইনস্ট্রাকশন ফেজ, দেন ইনস্ট্রাকশন ডিকোড এন্ড সো অন, দেন এইটা শেষ হওয়ার পর তারপর থেকে শুরু হতো। যদি পাইপলাইন আর্কিটেকচার মানে ইনস্ট্রাকশন পাইপলাইনটা থাকতো, এন্ড তাহলে আমি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে রাখি, যখনই এটা ইনস্ট্রাকশন পেজ, ইনস্ট্রাকশন ডিকোড, ইনস্ট্রাকশন অফ কোড পেজ, এক্সিকিউশন এন্ড রাইট ব্যাকে যখন গেছে, বেসিক্যালি একটা ঘর সরে এখান থেকে ইনস্ট্রাকশন ফেজটা তোমার স্টার্ট হয়ে যাবে যখন, কারণ এই ইউনিটটা কাজটা গেছে, দেন এইটুকু জাস্ট খালি ল্যাটেন্সি দাঁড়াবে, কারণ ইনস্ট্রাকশন ফেজ, ইনস্ট্রাকশন ফেজ, ইনস্ট্রাকশন ডিকোড একসাথে হতে পারে না। যখন এই প্রসেসটা, এই জবটা ইনস্ট্রাকশন ডিকোডে চলে গেছে, তখন আমি পরের অন্য একটা প্রোগ্রামের বা অন্য একটা জবে ইনস্ট্রাকশনটা ফেচ করতে পারি। We can do an instruction decode over there, we can do a opcode fetch over there, we can do a execution, we can do a write back over there, but মনে রাখো কখনোই এক্সিকিউশন এক হয়ে যাবে না। একই ক্লক পালসে দুটো প্রসেস, দুটো জব বা দুটো জিনিস একসাথে এক্সিকিউট করতে পারে না, কারণ দ্যাট উইল লিড আ ডেটা হ্যাজার্ড। তো সেই জায়গাগুলো আমরা বুঝবো, বা এবং স্ট্রাকচারাল হ্যাজার্ডও হতে পারে, তো সেই জায়গাগুলো বুঝবো। তাহলে এইভাবে হচ্ছে আমরা কাজটাকে ফার্স্ট করাচ্ছি, ধরো এখানে তারপর আবার J3 এর জন্য এবং ওয়ান করে যাবে, তো সেটাকেই আমরা ডিজাইন করছি। দেখো কি বলছে, লেট আস ডিসকাস ওয়ান এক্সাম্পল। সাপোজ আমাদের কাছে এইটা আছে, লোড a, 7000, ঠিক আছে, এই ইনস্ট্রাকশনটাকে আমাকে পাইপলাইন করে দেখাতে হবে। লেট আস অ্যাজিউম দ্যাট অপকোড ইজ 0a, মানে এই লোডটাকে বেসিক্যালি কম্পিউটার 0a হেক্সাডেসিমাল ভ্যালুতে বোঝে। এলো, আচ্ছা, এই অপকোডটাকে ধরে নাও 0a অপকোডটা, ঠিক আছে, and it start in ধরে নাও 7050 লোকেশনে রয়েছে, প্রোগ্রামটা 7050 লোকেশনে রয়েছে। নাও তাহলে স্টেপ 1 এ কি হবে বলছে, ফেচ দ্য ইনস্ট্রাকশন, রাইট, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। স্টেপ 1 এ তাহলে তোমার কি হবে, ফেচ দ্য ইনস্ট্রাকশন। ফেচ দ্য ইনস্ট্রাকশন মানে কি, অপকোড ফেচ করছো। তাহলে দেখো বেসিক্যালি কি, সিপিইউ তে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে কি স্টোর হবে, 7050, এন্ড মেমোরিতে কি স্টোর হবে, 0a, লোড মানে 0a। তাহলে দেখো ইনসাইড MAR উই নিড টু স্টোর দ্য অ্যাড্রেস অফ দ্য অপকোড and we need to retrieve the opcode OA। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে, লোডটা মানে 7050টা, ওই OA টা 7050 এর মধ্যে রয়েছে, তাহলে MAR এর মধ্যে কি স্টোর হবে, 7050 স্টোর হবে। আর তোমার কি হচ্ছে, তোমার হচ্ছে OA টা হচ্ছে অপকোড, সেটাকে ফেচ করতেছো, এই দুটো হলো। এবার স্টেপ 2 তে যাবে যখন, কি হচ্ছে অপকোড মানে বেসিক্যালি ইনস্ট্রাকশন ডিকোড বা ডিকোড দ্য অপকোড, বেসিক্যালি সেটা কি করতে হবে। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে, স্টেপ 1 এ গেল হচ্ছে OA, স্টেপ 2 তে যাওয়া যাচ্ছে OA instruction decoder, মানে কি হচ্ছে দেখো, OA should come inside the instruction decoder and decode the instruction understand by the system, and basically decoded instruction understand by the system. This is an opcode for load A, address, basically ওই অ্যাড্রেসটা বলেছে যেটা আমরা ওই কাজটা করব, ঠিক আছে, লোড A, অ্যাড্রেস। তাহলে দেখো এখানে বুঝতে পারলাম আমরা কি হচ্ছে, তার মানে বেসিক্যালি এই এটার মধ্যে অ্যাড্রেসের জিনিসটাকে দিতে হবে। the content of the memory address 700 or 7000 যেটা আছে, এই যে 7000 store in accumulator A মানে বেসিক্যালি অ্যাকুমুলেটর কে বোঝাচ্ছে, তার মানে অপকোডটা তুমি বুঝতে পারলে কি করতে হবে। দেন তোমাকে স্টেপ 3 তে কি করতে হবে, তোমাকে স্টেপ 3 তে করতে হবে হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেসটা ক্যালকুলেট করা। এখন এই জন্য বলছে যে ADDR read মানে অ্যাড্রেস রিড, the address of the instruction is specified that is 7000 মাইক্রো অপারেশন উইল বি, তার মানে বেসিক্যালি এফেক্টিভ অ্যাড্রেসটাও 7000 ই। তাহলে আমি বলতে পারি A এর মধ্যে 7000 এর ভ্যালুটাই যাবে। তাই সিস্টেম ক্যান আন্ডারস্ট্যান্ড দিস অপশন হিয়ার, এর মধ্যে 7000 এর লোকেশনে যে ভ্যালুটা আছে সেটাই কাজ করবে। দেন স্টেপ 4 এ দেখো কি আছে, স্টেপ 4 এ আছে ফেচ দ্য অপারেন্ট ফ্রম দ্য মেমোরি।
আমাকে অপারেন্টটা চাইতে হবে, অপারেন্ট ফ্রম দ্য মানে দিস স্টেপ ইজ অ্যাপ্লিকেবল লজিক্যাল, মানে মানে কি বলবো, দিস স্টেপ ইজ অ্যাপ্লিকেবল লজিক্যাল এন্ড শিফট, যে কোনো কিছু হতে পারে, উই ডোন্ট নিড দিস স্টেপ হিয়ার বিকজ অফ কোড তো অলরেডি কিছু নেই। মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে অ্যারিথমেটিক্যাল যদি কোনো অপারেশন থাকে বা লজিক্যাল অপারেশন থাকে, ধরো লোড এ কমা বি লেখা আছে, দেন আই নিড টু ফেচ দিট, মানে আমাকে ওই অপারেন্টটাকে তখন নিতে হবে। বাট অ্যাড এ কমা বি, এটা তোমার অ্যাকুমুলেটরের ভ্যালুটা, বিটা তোমাকে তখন ফেচ করে আনতে হবে। বাট এইখানে তো শুধু লোড করতে হচ্ছে, তাই আমার এই স্টেপটা লাগছে না। স্টেপ 5 এ গিয়ে দেখো এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা হচ্ছে কি এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন। আমরা এএলইউ এর কাছে যাব, গিয়ে আলটিমেটলি এটা ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পর আলটিমেটলি লোড হয়ে যাবে। দেন স্টেপ 6 যখন এক্সিকিউশন হচ্ছে, তখন আমরা কি বলতে পারি, এএলইউ ক্যান পারফর্ম ডেটা ট্রান্সফরমেশন ইউজিং দ্য ডেটা অফ 7000 স্টোর ইন ইজ এ। তাহলে এ এর মধ্যে ধরো সিস্টেম ডু দিস অপারেশন, বেসিক্যালি যে 7000 এর যে ডেটাটা আছে সেটা এ এর মধ্যে চলে আসবে। এন্ড স্টেপ 7 দ্যাট ইজ হচ্ছে তোমার কি স্টোর দ্য রেজাল্ট ইন দ্য প্রপার প্লেস। উই ডোন্ট নিড, সো এখানে ব্যাপারটা হচ্ছে প্রপার প্লেস তো অলরেডি আমরা বলেই দিচ্ছি অ্যাকুমুলেটরে করতে হবে, তো উই ডোন্ট নিড টু ডু দ্যাট এগেন। তো কারণ যদি কোনো জায়গায় তোমার থাকতো অ্যাড এ কমা বি বা অ্যাড বি কমা সি, দেন বেসিক্যালি এই স্টেপটা লাগতো তোমাকে এই এক্সিকিউশন করার পর যে রেজাল্টটা আছে সেটাকে আবার তোমাকে বি এর মধ্যে স্টোর করতে হতো, বা তুমি যদি বলতে অন্য কোনো জায়গায় স্টোর করতে হবে সেটা স্টোর করতে হতো। বাট এখানে ওটা আমাদের লাগছে না। তাহলে হাউ টু রিপ্রেজেন্ট দ্য ইনস্ট্রাকশন পাইপলাইন ইন স্পেস ডায়াগ্রাম দেখে নাও কিভাবে করেছে। যে দেখো না, ফার্স্ট হচ্ছে অফ কোড ফেজ, অফ কোড ডিকোড, তারপর হচ্ছে অ্যাড্রেস, দেন হচ্ছে অফ কোড ফেজ। বেসিক্যালি ফার্স্টে ইনস্ট্রাকশন ফেজ, ওটাকে আইওএফ টাকে আইএফ করে দিতে পারো, ঠিক আছে, অনেক বই ওএফ লেখে, আমার মতে ওটা আইএফ ইনস্ট্রাকশন ফেজ। দেন হচ্ছে তোমার ইনস্ট্রাকশন ডিকোড, ওটা আইডি করাও যায়। তারপর হচ্ছে অ্যাড্রেস, মানে তোমার হচ্ছে কি বলে অ্যাকচুয়াল অ্যাড্রেস ক্যালকুলেশন, দেন ইন অফ কোড ফেজ, দেন হচ্ছে এক্সিকিউশন, দেন রাইট ব্যাক। পরেরটায় দেখো সরে গেছে, পরেরটায় সরে গেছে, এরকম ভাবে যাচ্ছে। এবার মাল্টিপল ইনস্ট্রাকশন, মানে যখন ফার্স্ট ইনস্ট্রাকশনটা রান করছে, মাল্টিপল ইনস্ট্রাকশন তার সাথে সাথেও রান করছে, দেখো কোনো জায়গায় ইএক্সি মিলছে না, বা কোনো জায়গায় রাইট ব্যাক ইএক্সি মিলছে না। এবার ধরো ডিলেটা কখন হতে পারে, ধরো তোমাকে বলে দিল এক্সিকিউশন নিডস 3 ইউনিট টাইম। বেসিক্যালি ধরো ফার্স্টে আমি বললাম এই এক্সিকিউশন নিড 3 সাইকেলস। বেসিক্যালি তোমাকে তখন এইটা তো হলো, বেসিক্যালি তোমাকে পরেরটায় তুমি কখনোই এইখানে যখন ধরো আমি করছি এইখানে যদি 3টে সাইকেল, মানে তোমাকে এই 3টে সাইকেল ছেড়ে দিতে হবে, কারণ এইটা এক্সিকিউশন হওয়ার পর তারপর তোমার 3টে সাইকেলের পর হবে। কিন্তু ইনস্ট্রাকশন ফেজ, ইনস্ট্রাকশন ডিকোড, এই যে অপকোড ফেজটা তুমি এখানে লিখবে সেটা এখানে না লিখে এইখানে ক্রস, এখানে ক্রস, এখানে ক্রস দিয়ে এইখানে অপকোড ফেজটা লিখতে হবে, কারণ এই 3টে ইউনিট ওই এক্সিকিউশন সাইকেল পুরো সিপিইউ কে দিয়ে রেখেছে। তোমার ওইখানে আর অন্য কোনো প্রসেস বা অন্য কোনো জবের কোনো কাজ হবে না। এই যে ডিলেটা ইন্ট্রোডিউস করা, সেটা হচ্ছে কি যাতে কোনো রকম হ্যাজার্ডস না হয়, মানে পাইপলাইনটার মধ্যে যেন কোনো রকম ভাবে কোনো প্রবলেম না হয়, সেম টাইপের জব। মানে একটা জিনিস মনে রাখো, একটা ডেটাকে এট এ টাইম মাল্টিপল প্রসেস রিড করতে পারে, বাট এট এ টাইম একটা ডেটাকে কেউ একজন রিড এন্ড কেউ একজন রাইট কোনো মধ্যে সম্ভব নয়। ক্লিয়ার? যতটা বললাম ইনস্ট্রাকশন পাইপলাইন সম্বন্ধে বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। মাথায় ঢুকেছে? তাহলে এইটা হচ্ছে তোমাদের স্পেস টাইম ডায়াগ্রাম, এবং তোমাদের এইভাবেই কোয়েশ্চেন দেবে। দেন হচ্ছে তোমাদের ড্রব্যাকস অফ ইনস্ট্রাকশন পাইপলাইন, কারণ আমি বললাম আমি নেক্সট দিন তোমাদের ইয়েটা পড়াবো, হোয়াট এভার কি বলে ওটাকে, তোমার নামটা কি বেশ ওটা ভুলে গেলাম, ওই অ্যারিথমেটিক পাইপলাইন এন্ড অল। আমি আজকে পাইপলাইন হ্যাজার্ডস গুলো পড়বো, যেগুলো পড়বো সেগুলো মেইনলি পাইপলাইন হ্যাজার্ডস অফ ইনস্ট্রাকশন পাইপলাইন। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, আমি মুখেই বুঝিয়ে দিলেই তোমরা বুঝে যাবে, কত কঠিন কিছু নেই। বাট ইউ ক্যান গো থ্রু দ্য নোটস, নোটসে কোয়েশ্চেন অ্যান্সার হিসেবে সলভ করে দেওয়া আছে সবকিছু। Pipeline hazards are the situation that prevent the next instruction in the instruction stream from executing during the designated clock cycle। মানে তোমার যেখানে ওই যেটা বললাম, যেখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা সেখানে না হয়ে ওটাকে সরাতে হচ্ছে, তো the instruction is said to be stalled। বেসিক্যালি ওই জিনিসটাকে বলা হয় স্টল করা হচ্ছে ইনস্ট্রাকশনটাকে। when an instruction is stalled, the all instructions later in the pipeline than the stalled instruction are also stalled। মানে একটা ইনস্ট্রাকশনকে যদি তুমি স্টলড করো, তাহলে পরের ইনস্ট্রাকশন গুলোর মধ্যেও ডিলে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে instructions earlier than the stalled one can continue, no new instruction are faced during the stall,
Thus, the pipeline cannot execute instruction at its peak rate due to such situation. There are three types of pipeline hazards. One is control hazard, another is structural hazard, another is data hazard. এই তিনটে হ্যাজার্ড খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এই কারণ এইখান থেকেই কিন্তু কোশ্চেন আসবেই, ধরে রাখো। তো কন্ট্রোল হ্যাজার্ড কি জিনিস? কন্ট্রোল হ্যাজার্ড বলছে হচ্ছে দেখো, যেখানে আমাদের আর্কিটেকচার মানে বেসিক্যালি স্ট্রাকচারাল বলবো না, যেখানে হচ্ছে ধরো আমাদের এই ক্লক সাইকেল ডেজিগনেশনে কোনো কিছু ভুল হচ্ছে বা কিছু একটা প্রবলেম তৈরি হচ্ছে। দেখো, such hazards arise from the pipelining of branches and other instruction that change the content of the program counter register. Such hazards arise from the pipelining of branches and other instruction that change the content of program counter register. Branch instruction can cause delay in pipeline processor because the processor cannot determine which instruction to fetch next until the branch instruction has been executed completely. A typical computer program consists four type of instructions such as below: arithmetic or load type 60%, stored type 15%, unconditional branch type 5%, and conditional branch type 20%. এবার এই যে ব্যাপারটা, ধরো আমি তোমার একটা সহজ এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। You are writing a code in C, you are going to write a code in C and you think that you have to do মানে you have a problem P, তুমি ওটাকে সলভ করতে গিয়ে ভাবছো you need to write a function F, and under that function you need to call a function f dash, and under that f dash function, when that f dash function calls, in the definition of f dash you need to call another function f double dash, and after that you think the result is coming to f and you will able to have the output. Now see, if the processor doesn't know whether it is a branch call or it is a নন ব্রাঞ্চ কল, এবার এটা ধরো ইফ এর রেসপেক্টে হতে পারে, এলস এর রেসপেক্টে ব্রাঞ্চিং করা যায়। আমি ফাংশন দিয়ে বুঝলাম, দ্যাট উইল গিভ ইউ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং। এবার ধরো তুমি এফটাকে প্রাইম অ্যাজ আ ইনস্ট্রাকশন লোড করেছো, এফটা করতে করতে তুমি এক জায়গায় দেখতে পেলে এফ ড্যাশ কল হয়ে গেছে, দেন তুমি এফ ড্যাশের কাছে গেছো, এবার ব্যাপারটা হচ্ছে কি, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা তো এখন এফ ড্যাশ। অ্যাকচুয়ালি আগে কি ছিল, আমি এফ কল করেছি, এফ এর পর আমি অন্য একটা প্রোগ্রামকে, অন্য একটা প্রসেসকে তুলতে যাব, কিন্তু যেই এফটা রান করছে এক্সিকিউশনে গেছে, আমি দেখতে পাচ্ছি ওখানে এফ ড্যাশ আছে, তাহলে আমি টপ করে এই এফ ড্যাশটা প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাকে চেঞ্জ করে দেব এফ, কারণ চেঞ্জ করবে, কারণ নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড দ্যাট ইজ উইল বি এফ ড্যাশ। তাহলে আবার একটা নতুন নিয়ে এলো, আবার এফ ড্যাশ কে এক্সিকিউট করা থেকে তুমি দেখতে পাচ্ছ আবার এফ ডবল ড্যাশ কল হয়েছে, তাহলে এফ ডবল ড্যাশ প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাই চলে যাবে অ্যাড্রেসটা। তাহলে দেখো তোমার যেটা শিডিউল ছিল যে এই প্রোগ্রামটার পর ওই প্রোগ্রামটার ওই ইনস্ট্রাকশনটা রান করা শুরু করবে বা কাজ করা শুরু করবে, সেটা তো আর হচ্ছে না। তার মানে এই যে আমরা প্রোগ্রামটাকে ডিলে হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে স্টলড ইনস্ট্রাকশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, তার মানে এই যে arithmetic and load store instruction 75% of typical program do not alter the sequential execution order of the program, মানে ইন অর্ডার এক্সিকিউশন, পরপর যেভাবে তুমি লিখেছো সেইভাবেই করবে, কারণ এটাকে চেঞ্জ করার ক্ষমতা নেই আমাদের, মানে কোনো আর্কিটেকচারে নেই। দিস ইমপ্লাইজ দ্যাট পাইপলাইন ফ্লো ইজ লিনিয়ার টাইপ, মানে পাইপলাইনটা পরপর যেতে থাকবে। However, the branch type instruction 25% may alter the program counter content in the order to jump to a program location other than the next instruction. In other words, the branch type instruction may cause out order execution. মানে বেসিক্যালি যেটা বললাম, আমার পরেরটা দরকার ছিল, আমি তারপরে অনেকটা দূরে চলে গেছি, অন্য জায়গায় জাম্প করতে। This means that the branch type instruction causes some adverse effects on the pipeline performance. The effect of branching on pipeline performance described in figure 3.13. figure 3.13 সেটা আবার কোথায় গেল? 3 নম্বর চ্যাপ্টারে, 3 নম্বর চ্যাপ্টার 3.13 টা কোথায়? থ্রি পয়েন্ট ওয়ান থ্রি তো কিছু ভার্চুয়াল কি এটা রয়েছে। 3.13 কোথায়? ফিগার 3.13 এখানে 3.13 আবার কোনটা?
তো কেউ খাটেনি। আচ্ছা আমি বুঝি, ছাড়ো, এসব ছবি ফবি লাগবে না। The effect of branching on pipeline performance described in figure 3.13 using linear instruction pipeline that consists 5 stages: instruction phase, instruction decode, ওটা আগেরটা ছবিটারই কথা বলছে, and write back. Possible memory conflicts between overlapped fetches are ignored and sufficiently large cache memory is assumed. Okay. যেটা ছবি সেটা তোমরা হয়তো নোটসে পেয়ে যাবে, বাট আমি সহজ ভাষায় বলে দিই। যেটা হতে পারে সেটা হচ্ছে এরকম, দেখবে যে এইখানে যেটা তোমাদের আমি বললাম যে এইখানে কোনো একটা ইনস্ট্রাকশনের ডিলে তৈরি হলো, এখান থেকে জাম্প করেছে অন্যটায়, তার জন্য হচ্ছে পরেরটা পিছিয়ে যাবে, তারপরেরটা আরো পিছিয়ে যাবে, তারপরেরটা আরো পিছিয়ে যাবে, এরকম যেটা হবে সেটাই হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ড বেসিক্যালি। এবং যেখানে লেখা আছে পসিবল মেমোরি কনফ্লিক্টস বিটুইন ওভারল্যাপ ফেজেস, মানে ব্যাপারটা হচ্ছে ধরো অফকোড ফেজ দুটো এই যে পিছিয়ে যাওয়ার জন্য আবার অফকোড ফেজ ধরো একই জায়গায় চলে এলো, সেইটা আবার হবে না, তখন আবার পিছিয়ে যেতে হবে, কারণ একই সাথে দুটো ইনস্ট্রাকশনের একই সাথে মেমোরি ফেচিং হতে পারে, একই সাথে দুটো ইনস্ট্রাকশনের এক্সিকিউশন রাইট ব্যাক কোনোটাই পসিবল নয়, তখন তোমাকে আবার 1 ইউনিট ডিলে দিয়ে দিতে হবে। এই জিনিসটা হচ্ছে পাইপলাইনের উপর এফেক্ট ফেলে, as shown in figure 5.27, I guess 5.27 যেটা রয়েছে 5.27a. The stream of instruction is executed continuously in an overlap fashion in the instruction pipeline. If any branch save instruction is not encountered in stream of instructions, the performance in the case would be one instruction execution in each pipeline cycle after first case cycle in a case stage pipeline as discussed in the speed up definition. যেটা আমরা বললাম, যদি দেখো কোনো ব্রাঞ্চিং না আসছে, কোনো ব্রাঞ্চ ইনস্ট্রাকশন না আসছে, তাহলে ওই যে পরপর চলে আসছে। কিন্তু দেখো যেই তোমার ব্রাঞ্চিং এর গল্প আসছে, on the contrary, if a branch instruction enters in the pipeline and if the performance would be hampered after execution of an instruction halfway down the pipeline, the conditional branch instruction may be resolved and then program counter needs to be loaded with a new address to which program should be directed, making all prefetch instructions useless. The next instruction cannot be initiated until completion of the to the current branch instruction that cause extra time penalty or delay in order to execute next instruction in the pipeline as shown in the 5.27b. পরের পাতায় দেখো ছবিটা রয়েছে, ধরো i1 i2 i3 পরপর যাচ্ছিল, কোনো রকম কোনো প্রবলেম হয়নি, যেই i2 এক্সিকিউট করা শুরু করেছে তারপরে দেখা যাচ্ছে যে যে মানে একটা ইনস্ট্রাকশনের প্রবলেম হচ্ছে, কি প্রবলেম, মানে একটা ব্রাঞ্চ কন্ডিশন এসছে, ব্রাঞ্চিং এসছে, এবার এই ব্রাঞ্চিং এর জন্য তো তার মানে আমাকে ডিলে করাতে হবে, ডিলে করিয়ে দিয়েছে, তাহলে ওটা এই দেখো i4 টা পরে শুরু হয়েছে, i4 থেকে আবার ধরো পরপর আর কোনো ডিলে হয়নি, তাই জন্য এই পরপর চলেছে, যদি কোনো ব্রাঞ্চ ইনস্ট্রাকশন আসেনি ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করাতে গিয়ে, তাই জন্য i4 টা পুরো ডাউন হয়েছে, দেন তারপর গুলো পরপর চলে এসেছে, তার মানে দেখো প্রত্যেকটা সলভ হয়ে গেল। i5 টা কিন্তু আবার পরের জায়গা থেকে শুরু হয়নি, i5 টা কিন্তু আবার পিছিয়ে গেল। এই যে পিছিয়ে যাওয়া, এটাই তোমার কন্ট্রোল হ্যাজার্ডের মেন প্রবলেম। কিভাবে কন্ট্রোল হ্যাজার্ড সলভ করা যায়, যে পাইপলাইন কম্পিউটার্স এমপ্লয় ভেরিয়াস টেকনিক্স টু মিনিমাইজ দ্য পারফরম্যান্স ডিগ্রেডেশন used by instruction branching. Following are the such techniques: একটা হচ্ছে প্রিফেচিং একটা টেকনিক, আরেকটা হচ্ছে প্রিফেচিং মেন টেকনিক বলতে পারো, আরেকটা করা যায় হচ্ছে ব্রাঞ্চ প্রেডিকশন, ডিলেড ব্রাঞ্চ, এইগুলো করে করা যায়। দেন স্ট্রাকচারাল হ্যাজার্ড এন্ড ডিসঅর্ডারস আসবে। তো দেখো প্রিফেচিং, এগুলো শর্ট নোট আসতে পারে। প্রিফেচিং কি জিনিস বুঝিয়ে দিই। Prefetching হচ্ছে তোমার on one way of handling conditional branch is to prefetch both the target instruction part and the instruction following to the branch. In other words, the instruction words ahead of one currently being decoded in the instruction decoding stages are fetched from the memory system before the instruction decode stage requires them. Figure 5.28 illustrates the prefetching technique and the memory, আমি ছবিটা দেখেই বোঝাচ্ছি, and the memory here is assumed to be multiple modules. All modules can be accessed concurrently. There are two prefetch buffers, যেটা নাম একটা হচ্ছে sequential prefetch, একটা হচ্ছে target prefetch। এই যে ধরো এরকম ব্যাপারটা হচ্ছে মেমোরি সিস্টেমটার মধ্যে রয়েছে sequential instruction indicated by PC and instruction from the branch location। মানে ব্যাপারটা হচ্ছে তুমি যে প্রোগ্রামটা রান করাচ্ছো বা যেটা রয়েছে, তুমি তার মধ্যে থেকে মানে প্রত্যেকটাই এটা কোনো কালার বা কিছু ইউজ করে তুমি বুঝে গেছো যে আর এটা বেসিক্যালি আলাদা করে প্রিফেচ ব্যাপার, এটা আলাদা করে রেখে ডিকোডার পরপর করছে যখন একটা পাইপলাইন প্রিফেচ গুলো, আর ওটার পর যদি একটা প্রিফেচ আছে সেটাকে এই স্যার মাঝখানে কথা কেটে কেটে যাচ্ছে। এটা নেটওয়ার্কের প্রবলেম, একদম মুখের সামনে নিয়ে বলছি। হ্যালো
হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা, তো সিকোয়েন্সিয়াল প্রিফেচ বাফারটা কি করছে, হোল্ড দ্য ইনস্ট্রাকশন ফেচ ডিউরিং দ্য সিকোয়েন্সিয়াল পার্ট অফ আ প্রোগ্রাম। মানে দুটো আলাদা মেমরি সেগমেন্ট করে রেখেছে যেটা কনকারেন্টলি অ্যাক্সেস করা পসিবল, মানে একসাথে প্যারালালি অ্যাক্সেস করা পসিবল। একটা টার্গেট প্রিফেচ বাফার হোল্ড দ্য ইনস্ট্রাকশন ফেচ ফ্রম দ্য টার্গেট অফ আ কন্ডিশনাল ব্রাঞ্চ। মানে তুমি এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে, মানে ধরো তুমি লিখেছো ইফ, মানে কোনো একটা জায়গায় নাম্বার টাম্বার নিয়েছো, ইনপুট টিনপুট নিয়েছো, দিয়ে করেছো ইফ n mod 2 equals to 0, দেন তুমি বলেছো যে নাম্বার ইজ অড। বেসিক্যালি ওই কন্ডিশনটার উপর বেস করে টার্গেট ইনস্ট্রাকশনটা যেটা তোমার ওই প্রিন্ট করতে হবে, সেই প্রিন্টটাকে ও তুলে রেখেছে। বা তুমি যে বলেছো ইফ n mod 2 দেন হচ্ছে s equals to s plus 2 else s equals to s plus 1, এইটাকে নিয়ে রেখেছে। ও কন্ডিশনটা চেক করছে তো সিকোয়েন্সিয়ালি চেক হয়ে গেলে ডিরেক্ট টার্গেটটাই পৌঁছাচ্ছে। আর ওই কন্ডিশনটাকে আলাদা করে চেক করে তারপর টার্গেটে পৌঁছানোর দরকার নেই। ও টার্গেটটাকে আলাদা করে রেখেছে যে দুটো ইফ আর এলস এর জন্য দুটো টার্গেট রয়েছে, ইফটাকে আলাদা করে রেখে দিয়েছে, এলস কে আলাদা করে রেখে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে দেখছে যে কোন কন্ডিশনটা ট্রু হয়েছে, যে তুমি চেক করছো সিকোয়েন্সিয়ালি, চেক করলে সেই অনুযায়ী একবারে ডিরেক্ট সিস্টেম মানে প্রিন্ট করে দিচ্ছে, আর তোমার কোনো চেকটা করছে না। সেটাই হচ্ছে তোমার প্রিফেচের কাজটা। বুঝতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে প্রিফেচিং। যেটা হচ্ছে ব্রাঞ্চ প্রেডিকশনটা হচ্ছে একটু কঠিন। Another procedure that some computer uses branch prediction. A pipeline with branch prediction use some additional logic to guess the outcome of a conditional branch instruction before it is executed. The prediction is based on either branch code types, statically or dynamically হতে পারে, basically statically or branch history during the program execution. The probability of branch with respect to a particular branch instruction type can be used to predict static branch strategy, and sometimes the branch history can taken into consideration predict whether or not the branch will taken next time. When it occurs dynamic branch strategy, according to the prediction, the pipeline begins prefetching the instruction stream from the predicted path. A correct prediction eliminates the wasted time caused by the branch penalties. এবার ব্যাপারটা হচ্ছে এটা খুব রিস্কি। মানে ধরো তোমাকে এটা বলছি, তুমি ফেসবুক খোলার পর তুমি যখনই ওয়েব থেকে মানে কম্পিউটার থেকে ফেসবুক অন হও, তুমি তারপরে ইউটিউব ওপেন করো, দেন কিছু গান ফান সার্চ করো, এরকম ব্যাপারটা। এবার ধরে নাও তোমার জিনিসটা হচ্ছে কি যে তুমি কম্পিউটার ফেসবুক খুলেছো, তোমাকে অলরেডি ব্রাউজার থেকে বা তোমার ব্রাউজার থেকে ইউটিউবের ফাইল থেকে উপরে তুলে রেখে দিয়েছে, যেই তুমি চাইবে তো ডিরেক্ট হিট করে কাজটা করবে, এরকম ব্যাপারটা। মানে এরকম ইজিয়েস্ট হতে, বাট এটা অ্যাকচুয়াল ব্যাপার নয়। ধরো তুমি একটা কিছু ইনস্ট্রাকশন এক্সিকিউট করাচ্ছো, এই লোড হলে তারপর হয়তো একটা স্টোর হতে পারে, বা তারপর একটা হয়তো ক্যালকুলেশন হতে পারে, তোমার প্রিভিয়াস ব্রাঞ্চ হিস্ট্রিটা স্টোর থাকে, তার থেকে এইটা হলে তাহলে এইটা হয়েছে সেটাকে তুলে নেয়। But it is always risky because the user cannot be predictable, because কারণ ইউজার যা খুশি তাই করতে পারে। তুমি একটা হয়তো লুপের ভেতরে আবার গুণও করতে পারো, লুপের ভেতরে তুমি যোগও করতে পারো, লুপের ভেতরে তুমি প্রিন্টও করতে পারো। এবার যেহেতু এটা প্রেডিক্টেড পসিবল নয়, বাট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সেট অফ কাজের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে, তাই ব্রাঞ্চ প্রেডিকশন, সাম কম্পিউটারস ইউজ ব্রাঞ্চ প্রেডিকশন। জেনারেলি যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে ডিলেড ব্রাঞ্চ। ঠিক আছে? So a procedure employed in most RISC processors, that is delayed branch. In this procedure, the compiler detects the branch instruction and rearranges the machine language code sequence by inserting useful instruction that keep the pipeline operating without interruption. If no useful instruction can be placed after branch instruction, no operation NOP instruction can be instructed here. This causes the computer phase to target instruction during the execution and no operation instruction, allowing a continuous flow of the pipeline. As an example of delayed branch, consider the 5.29a যেটা রয়েছে code fragment কি দিয়েছে দেখো, original load, decrement, branch zero, add, subtract, store. এবার ব্যাপারটা হচ্ছে জিনিসটা হচ্ছে কিভাবে এটাকে ঠিক করছে দেখো, সেটা হচ্ছে বলছে that the original program is modified by moving the useful instruction I1 into delay slot after the branch instruction I3. So by so doing I1, I4, I5 are executed regardless to the branch outcome. ব্যাপারটা হচ্ছে যে ওইখানে দেখো ওই ব্রাঞ্চ জিরো যেটা আছে I5 বেসিক্যালি হচ্ছে লোড ডিক্রিমেন্ট করছে, দেন ব্রাঞ্চ জিরোটা চেক করছে I3, I5 এ যেটা ওটা জিরো আছে কিনা, যদি জিরো থাকে তাহলে এই পরের জিনিসগুলো হবে।
তাহলে ব্যাপারটা হচ্ছে ওই মাসটাই কি করে দিচ্ছে, ওই ডিক্রিমেন্টটাকে নিল, দেন ব্রাঞ্চ জিরোটাকে লিখে একটা হাইলাইট বলে জিজ্ঞেস করলো যে হ্যাঁ তাহলেই আমি লোড করব অ্যাকুমুলেটরের ভ্যালুটা, নইলে আর লোড করব না। যদি লোড না করো তাহলে দেখো ওই 4 5 6 মানে i1টাকে যেটা নিচে নামানো হয়েছে 4 5 6 সব কটা বেসিক্যালি কি হবে তোমার পরপর চলবে, কোনো ডিলে থাকবে না। এই কারণে হচ্ছে ডিলেস ইনস্ট্রাকশনটাকে নিয়ে হচ্ছে। তোমাদের আই গেস এরকম কোনো এক্সাম্পল দিয়ে করাবে, মানে এক্সাম্পল তুলে দিয়ে বলবে না যে এটাকে ডিলেট ব্রাঞ্চিং করো বা কি। তোমাদের ডিলেট ব্রাঞ্চ কাকে বলে বা কেন দরকার, কি দরকার, এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে ম্যাক্সিমাম। আর যদি তোমরা একটু নোটসটা ফলো করো, নোটসে আমি চেষ্টা করেছি যে ওই তোমাদের যখন আমি বড়দের পড়াতাম তখন আমি চেষ্টা করেছিলাম অনেক রকম এক্সাম্পল থ্রু দিয়ে বোঝানো। তো নোটসটা দেখো, যদি কিছু থাকে তো ওখান থেকে দেখো, যদি বুঝতে না পারো তাহলে বলো, আমি বলে দেবো, ঠিক আছে। দিস ইজ বেসিক্যালি হচ্ছে তোমার গেল কন্ট্রোল হ্যাজার্ড। এরপর আছে হচ্ছে স্ট্রাকচারাল হ্যাজার্ড। স্ট্রাকচারাল হ্যাজার্ডটা কি? স্ট্রাকচারাল হ্যাজার্ড মানে হচ্ছে যে আমাদের এই যে আর্কিটেকচার যেটা ফলো হচ্ছে বা যেটায় কাজ করছি সেইখানে কোনো রকম গন্ডগোল আছে। Structural hazard occurs when a certain resource, মানে ধরো কোনো মেমোরি ফাংশনাল ইউনিট is requested by more than one instruction at the same clock period, যেটা এতক্ষণ তোমাদের আমি বোঝাচ্ছিলাম যে একই সাথে যদি একসাথে অনেকে কিছু সেম জিনিস চায়। তো ব্যাপারটা হচ্ছে ইনস্ট্রাকশন add r4x fetches an operand x from memory in the opcode fetch stage at the third clock period, and the memory doesn't accept another access during this period. So for this I plus 2th instruction cannot be initiated at the third clock period to fetch the instruction from memory. Thus one clock cycle is stalled the pipeline for all subsequent instruction. This is shown in figure 5.00. দেখো এই অ্যাড্রেস r4x সাথে ফার্স্ট ক্লক সাইকেলে কি হচ্ছে, ইনস্ট্রাকশন ফেজ হচ্ছে, দেন ইনস্ট্রাকশন ডিকোড, দেন অপকোড ফেজ, দেন এক্সিকিউশন, দেন রাইট। এবার ইনস্ট্রাকশন i+1 কি করছে, পরেরটা থেকে শুরু করছে, ফেচ করছে, ডিকোড করছে, অপকোড ফেচ করছে, এক্সিকিউশন করছে, রাইট। i+2 এর ইনস্ট্রাকশনটা দেখো কি হচ্ছে, যেহেতু অপকোড ফেচ দিতে তোমার 3টে সাইকেল মতো লাগে, তারপরেরটায় যদি তুমি চাও অপকোড ফেচের সময়তেই আবার চাইছো ইনস্ট্রাকশনটা ফেচ করতে, তাহলে সেটা তো হবে না। তাহলে কি করতে হবে, যেহেতু তোমার অপকোডটা ফেচ করছি তার মানে তো আমি এই মুহূর্তে ইনস্ট্রাকশন ফেচ করতে পারবো না, কারণ ফেচার তো একটাই। তো সেই ক্ষেত্রে কি করা হলো, এক ঘর স্টল করে দেওয়া হলো যে তুমি পরেরটা থেকে শুরু করো, ইনস্ট্রাকশন অফকোর্সটা ফেচ হয়ে গেল, কারণ ততক্ষণে ওটা দেখো চলে গেছে হচ্ছে কি এক্সিকিউশনে, পরেরটা চলে গেছে, পরেরটা তোমার পরেরটা অফকোড ফেজে আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এখন আমি যদি ইনস্ট্রাকশনটাকে ফেচ করি তাহলে কোনো অসুবিধা নেই। এই রকম ভাবে ব্যাপারটা হচ্ছে কাজটা। স্ট্রাকচারাল হ্যাজার্ড নিয়ে মানে বেসিক্যালি স্ট্রাকচারাল হ্যাজার্ডটা খুব একটা প্রবলেম না, ওখানে জাস্ট একটা দুটো ঘর ডিলে করে দিলেই হয়ে যায়। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা মাথায় রাখতে হবে ডেটা হ্যাজার্ড এর ক্ষেত্রে, সেটা মাথায় রাখো। সেটা হচ্ছে inter instruction dependencies may arise to prevent the sequential data flow in the pipeline when successive instruction overlap their fetch, decode and execution through a pipeline process. This situation due to the inter instruction dependency is called data hazard. Sometimes it is called as logic hazard. তো ডেটা হ্যাজার্ড না তোমার এই কোনটার ফেজে আছি সেটার উপর ডিপেন্ড করে, না ধরো কিভাবে ব্রাঞ্চিং এর উপর আছে সেটা, এটা ডিপেন্ড করে হচ্ছে তুমি কোন ডেটা আইটেমটাকে নিয়ে কাজ করতে চাইছো, কোন ইনস্ট্রাকশনটা ফেচ করছো, কোন ইনস্ট্রাকশনটা ডিকোড হচ্ছে, আর এই মুহূর্তে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে, এবং সেটা কোন ডেটা আইটেমের উপর হচ্ছে তার উপর গিয়ে ডিপেন্ড করে। এবার মনে রাখো 4টে বক্তব্য বলছি, জিনিসটা এরকম 4 রকম জিনিস হয়, রার, এড়ে আরে আর, আরে ডাব্লু, র, ওয়ার এন্ড ওয়াও। এই তিনটে হচ্ছে ডেটা হ্যাজার্ডস, ঠিক আছে। এবার এইটা কোনো ডেটা হ্যাজার্ড নয়। ব্যাপারটা হচ্ছে একটা এলিমেন্ট আছে এ, ধরে নাও ডেটা আইটেম আছে এ, প্রসেস P1 এন্ড প্রসেস P2 দুজনেই চাইছে একে রিড করতে, তাহলে একটার একে কপি দিয়ে দেওয়া হলো, এটারই একটা কপি একে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কনকারেন্ট কেন, একটা দুটো কেন, 5,000, 5 লাখ, 5 কোটি, 50 কোটি, 500 কোটি, 5,000 কোটি, 5 কোটি কোটি যদি হয় তাতেও তোমার কোনো অসুবিধা নেই।
বেসিক্যালি দুটো প্রসেস মানে এতগুলো প্রসেস যদি একটা টাইমে কনকারেন্টলি একটা ডেটা আইটেমকেই রিড করতে চায়, বাট প্রসেসের প্রবলেমটা তখন হবে এই হচ্ছে একটা ডেটা আইটেম P1 চাইছে এখনই ওকে রিড করতে আর P2 চাইছে এখন ওকে রাইট করতে। তো এবার এই যে রিড করতে চাইছে আর রাইট করতে চাইছে মানে ব্যাপারটা হচ্ছে ও পড়তে চাইছে ভেতরে কি লেখা আছে আর ও বলছে আমি ভেতরের লেখাটাকে চেঞ্জ করব। তো এইখানটাই হচ্ছে প্রবলেম যে আমি কি করে করতে দিতে পারি। এবার এইটা রিড আফটার রাইট আমি বলতে পারি এটাকে সলভ করতে পারি একভাবে যে না P1 আগে রিড করে নিক তারপর তুমি রাইট করো। আরেকটা হতে পারে ধরো P1 রাইট করতে চেয়েছে এ রিড করতে চেয়েছে, আমরা বলতে পারি রাইট আফটার রিড। আমি বলতে পারি এ আগে রাইট করে নিক তারপর তুমি রিড করতে পারো। আরেকটা হতে পারে রাইট আফটার রাইট, মানে দুজনেই রাইট করতে চেয়েছে আমি বললাম যে ঠিক আছে P1 আগে লিখে নিক তারপর তুমি লিখে। এবার এইটা যে ডিসিশন নেব কে আগে করবে না আগে করবে তার উপর সেটা কিভাবে নেব সেটা তোমাদের বুঝতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এক্সাম্পল দেখো, সাপোজ উই হ্যাভ টু ইনস্ট্রাকশন I1 and I2 in a program. In a pipeline, execution of I2 can start before I1 has terminated. কি বলছি, in a pipeline the execution of I2 can start before I1 has terminated. If in a certain stage of a pipeline I2 needs the result produced by I1 but this result has not been generated, then we have the data hazard. মানে ধরো I1 I2 এবার ইনস্ট্রাকশনটা রয়েছে, এবার I2 একটা জিনিস চাইছে যেটা I1 এর থেকে দরকার, I1 এক্সিকিউট করানোর পর I2 পাবে, কিন্তু I2 যখন চাইছে সেটা I1 এখনো দিতে পারেনি, তাহলে তখন একটা ডেটা হ্যাজার্ড আসবে। So according to the various data update pattern in instruction pipeline, there are three classes of data hazards exist, যেটা আমি বললাম war, that is হচ্ছে write after read, read after write and write after write. Note that the read after read is not a hazard, যেটা আমি বলে দিলাম r মানে হচ্ছে read after read is not a hazard because nothing is changed on a read operation. To discuss these three hazards we define the following. কি কি বলছে দেখো following এ, একটা বলছে হচ্ছে রিসোর্স অবজেক্ট, একটা বলবো হচ্ছে ডোমেন ডেটা অবজেক্ট, একটা হচ্ছে ডোমেন অফ ইনস্ট্রাকশন, একটা বলে রেঞ্জ অফ ইনস্ট্রাকশন। তাহলে দেখো রিসোর্স অবজেক্ট মানে ইট রেফার্স ওয়ার্কিং রেজিস্টার, মেমোরি লোকেশন এন্ড স্পেশাল ফ্ল্যাগস, কি কি আমার রেজিস্টার আছে কি কি পিএসডব্লিউ আছে সেটার উপর ডিপেন্ড করছে। তারপর বলছে রিসোর্স অফ ডেটা অবজেক্ট মানে হচ্ছে দ্য কন্টেন্ট অফ দ্য রিসোর্স অবজেক্টস আর কল্ড ডেটা অবজেক্টস। Each instruction can be considered as a mapping from a set data objects to set data to a set of data objects. মানে ব্যাপারটা যে এখন ইনস্ট্রাকশন তো ডেফিনেটলি একটা ডেটার সাথে আরেকটা ডেটাকে নিয়ে কিছু কাজ করে, সেই জন্য বলছে ডোমেন অফ ইনস্ট্রাকশন। ডোমেন অফ ইনস্ট্রাকশনটাকে মনে রাখো রিপ্রেজেন্ট করা হয়েছে ডি অফ আই দিয়ে। Instruction I is the set of resource object whose data objects may affect the execution of the instruction I, মানে ব্যাপারটা হচ্ছে the domain of I of an instruction I is the set of resource object, কোন কোন রিসোর্স অবজেক্ট গুলো আছে ওর কাছে যেগুলো এই ডেটা অবজেক্টটা আফটার এক্সিকিউশন বা ওর ইফেক্ট ফেলতে পারে এক্সিকিউশন করলে, আই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউশন করলে ওর যে রিসোর্স অবজেক্টটায় এফেক্ট পড়বে। Then range of instruction হচ্ছে the R of I instruction I is a set of resource objects whose data objects may be modified by the execution and instruction. Obviously the domain of an instruction holds operands to be read or retrieved in the instruction execution, and the range it will say, a range set will hold the result produced, মানে ডোমেনে কোনগুলো নিয়ে তুমি কাজ করছো আর রেঞ্জ অফ ইনস্ট্রাকশনে আর অফ আই কি বলছে তুমি কোনগুলোতে চেঞ্জ করেছো। ঠিক আছে, now consider two instruction I and J in a program where I occurs before J. Between the instructions I and J there may be none or other instruction, meaning three hazards are as follows. See figure 5.31 যেটা পরের পেজে করে দেওয়া আছে, ওটা আমরা ফলো করছি। আগে আমরা দেখি কি কি বলছে। র read after write কি বলছে, J tries to read, ভালো করে বোঝো read after write মানে কি, J tries to read some object before I writes it, মানে J ট্রাই করছে রিড করতে কোন একটা ডেটাকে বা ডেটা আইটেমকে যেটা বিফোর I মানে I যেটাকে আগে রাইট করেছে। So J is incorrectly gets the old value of the data object, মানে
বলছে যে tries to read some data object before I writes it, মানে I write করার আগে ও রিড করতে চাইছে, so যে incorrectly get all the value of the data object, program order must be preserved to ensure that J receives the value from I, কারণ আমাকে বলছে যে I এর যে দুটো ইনস্ট্রাকশন আছে, J এর একটা ডেটা ভ্যালু দরকার বা একটা ভ্যালু দরকার যেটা I এর থেকে পাবে। রিড আফটার রাইট ডেটা হ্যাজার্ডটা এটা, যে যখন যে সেই ভ্যালুটাকে রিড করতে চাইছে যে ভ্যালুটা আই এখনো রাইট করে উঠতে পারেনি, এবং যে যদি এই সময় আইটাকে রিড ওই ভ্যালু ডেটা অবজেক্টটাকে রিড করতে চায়, তাহলে কি পাবে, যে পুরনো ভ্যালুটা থাকে ওই ডেটা অবজেক্টে, যে পুরনো ভ্যালুটা আছে সেটাকে পাবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আইটা যেটা এক্সিকিউট করে দিয়েছে সেটাই যেন জে এর মধ্যে যায়, তাহলে একটা হ্যাজার্ড হলো। সেম ভাবে রাইট আফটার রাইট হতে পারে যে ট্রাইস টু রাইট অর মডিফাই সাম ডেটা অবজেক্ট বিফোর ইট ইজ রিটেন বাই আই, তাহলে কি বলছে, the rights end up being performed in a wrong order, leaving the value of written by I rather than the value of written by J in the destination. বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তোমার I এর রাইট করা ভ্যালুটার উপর যে রাই ভ্যালু করতে হতো, কিন্তু সেখানে উল্টোটা হচ্ছে, তাহলে অর্ডারটা আবার ভুল হচ্ছে। দেন ওয়ার হচ্ছে তোমার যে tries to write some data object before read by I, so I incorrectly gets a new value. তো মনে রাখো যে লিস্টেড বিলো কন্ডিশন হুইচ আর পসিবল ফর দা হ্যাজার্ডস ক্যান অকার, এইটা মনে রাখবে যে আর অফ আই ইন্টারসেকশন ডি অফ জে ডেফিনেটলি একটা নাল সেট হবে ফর র, আর অফ আই ইন্টারসেকশন আর অফ জে ইট উইল বি ওয়া, মানে রাইট আফটার রিড হ্যাজার্ড হবে ইকুয়ালস টু 9 নাল হবে মানে পাই সেট হবে। আরেকটা হবে হচ্ছে ডিআই কি বলে ওটাকে তোমার ইন্টারসেকশন অর আর জে ইকুয়াল নট ইকুয়ালস টু 5 হবে ফর ওয়ার হ্যাজার্ডস। এবার এই যে ডিটেকশন টেকনিক অফ ডেটা হ্যাজার্ড যেটা আছে সেটা হচ্ছে তোমার পরেরটাই সলিউশন অফ ডেটা হ্যাজার্ড কিছুই না, আমরা যদি অর্ডারটা জেনে গিয়ে থাকি উই নিড টু ডিলে দ্য ব্রাঞ্চ, যে তোমাকে ডিলে করা হবে এবং প্রিভেন্ট করা হবে যে তুমি এই জায়গা থেকে নিতে পারবে না, ইউ নিড টু ওয়েট আফটার দ্যাট ইউ ক্যান ডু দ্যাট। এই ব্যাপারটাকেই খালি J+1 J+2 এরকম ভাবে ডিলে করাতে হবে। তাহলে এবার ছবিগুলো বুঝিয়ে দিচ্ছি, দেখো রয়ের ছবিটা যেটা আছে কি, দেখো ডিআই রাইট করতে চাইছে আর আই রাইট ডোমেন, এন্ড ডিজে রিড করতে চাইছে আর যেতে, ব্যাপারটা ওই যে ইন্টারসেকশনটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কোনো না কোনো ভ্যালু থাকবে, তবে গিয়ে বোঝা যাবে যে ডেটা হ্যাজার্ডটা অকার করেছে। ইন কেস অফ ওয়াও হ্যাজার্ড তুমি দেখতে পাচ্ছ ডিআই টু আরআই এন্ড ডিজে টু আরজে, আরআই আর যেতে কোনো রকম একটা ইন্টারসেকশনে যেটা থাকবে সেখানে কোনো ভ্যালু থাকবে, যে কারণ এ যেটা চাইছে রাইট করতে সেটা এ আগে রাইট করে দিয়েছে, তাহলে এখানে একটা কমন ফ্যাক্টর তৈরি হচ্ছে, এই যে ভ্যালুটা যদি পাওয়া যায় তাহলে হবে হচ্ছে ওয়াও। আর সেম ভাবে হচ্ছে আরআই টু ডিআই, মানে ডিআই থেকে আরআই দিকে ওই দিকে, আরেকটা হচ্ছে তোমার ডিজে টু আরজে যেটা হচ্ছে ওয়ার, মানে বেসিক্যালি হচ্ছে ও চাইছে রিড করতে ফ্রম রেঞ্জ, বাট ডিজে চেঞ্জ দ্য রেঞ্জ অফ আই, বিকজ আই এর যে কমন ইনস্ট্রাকশন, মানে একটা ইনস্ট্রাকশন যেটা চেঞ্জ করে দিচ্ছে ডেটা আইটেমের ভ্যালুটাকে, এর কাছেও আছে ওর কাছেও আছে, তাহলে আর আই থেকে যখন ওটা তুলতে যাবো রিড করতে হবে তখন আমি নতুন ভ্যালু পাবো যেটা আমার পাওয়ার কথা নয়। এই জিনিসটা হচ্ছে ডেটা হ্যাজার্ড। তোমাদের এইখানে যদি বলা হয় যে কোনো কোয়েশ্চেন দেয় যে হাউ টু আইডেন্টিফাই ইওর ডেটা হ্যাজার্ড, দেখবে নোটসে আমি একটা অঙ্ক করে লিখে দিয়েছি এইভাবে, এই ছবিগুলো আঁকিয়ে আঁকিয়ে। তো দ্যাটস অল অ্যাবাউট পাইপলাইনিং বেসিক। তোমাদের বাকি রইলো দুটো টপিক, একটা হচ্ছে মানে যদি পাইপলাইনের থেকে বলি তাহলে দুটো টপিক, একটা হচ্ছে অ্যারিথমেটিক পাইপলাইন আর একটা হচ্ছে তোমার প্রসেসর পাইপলাইন। এই দুটো পড়ালে এবং তার কিছু ছোটখাটো অঙ্ক দেখিয়ে দিলে তোমাদের পাইপলাইন শেষ। এবং তোমাদের চিন্তা করার কিছু নেই, প্রচুর এক্সাম্পল এই বইতে দেয়া রয়েছে, সেগুলো তো পড়বেই লাস্টের দিকে, এবং যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে নোটসে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, এবং ইচ এন্ড এভরি লাইন ওয়াই ইট ইজ রিটেন ওভার লাইক দিস সেগুলো সবটা লেখা আছে, তো গো থ্রু দ্যাট নোটস, তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। ঠিক আছে? অ্যান্ড হরোহিত সাহানি, এই হরোহিত সাহানি বলছি কি বলে, কাইওয়াং চটওয়ানি তোমাদের কাছে তো আছেই, বা জোগাড় করো বা কেনো দিয়ে পড়ো। আমার টিকে ঘোষ পুরো শেষ হলো, মানে যে বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে বইটা এখন নেই অ্যাভেলেবেল সেটা, কিন্তু টিকে ঘোষের চ্যাপ্টার 8 দ্যাট ইজ প্যারালাল প্রসেসিং ওইটা তোমাদের পড়াবো আফটার এন্ডিং, আফটার মানে কমপ্লিটিং দিস পার্ট, যে পাইপলাইনের যেটুকু বাকি রয়েছে। ঠিক আছে? বাকি নেই, বেশ পাইপলাইনে ওই জায়গা দুটো খালি বলা বাকি আছে, কারণ ওই দুটোর আমাকে একটা অঙ্ক খুঁজে রাখতে হবে, যেটা এখন আমার এই মুহূর্তে নেই, আমি অঙ্কটা খুঁজে রাখি তোমাদের তারপর করিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা মিট করছি হচ্ছে আফটার পূজা, রাইট?
ঠিক আছে স্যার। এই অবধি রাখলাম আজকে, কারণ টিকে কোর্সটা পুরো শেষ করে দিয়েছি, আর যেটুকু বাকি আছে সেগুলো হয়ে যাবে। তোমাদের কলেজে দেখো কি যদি কি বলে।